বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে আমার আজকের ভার্চুয়াল ক্লাসে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে অধ্যয়ন করছো, তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাবের বইসমূহ অধ্যায়ের বিভিন্ন ধাপসমূহ আমি ক্রমান্বয়ে আলোচনা করছিলাম। আমরা আজকেও একটি পর্ব নিয়ে আলোচনা করব। তোমরা জানো আমরা ইতিপূর্বে 4টি পর্ব সমাপ্ত করেছি, আজকে পঞ্চম পর্ব। তো পঞ্চম পর্বে আমরা কি আলোচনা করব একটু পরেই বলছি। আমি আজকের এই আমার ভার্চুয়াল ক্লাসরুমে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। যেহেতু আমি মাল্টিমিডিয়া ক্লাস প্রযুক্তি ব্যবহার করে থাকি, সেহেতু মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষে সকলকে স্বাগতম জানিয়ে আমার ক্লাসের কার্যক্রম শুরু করছি। শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের পাঠ পরিচিতি হিসাব বিজ্ঞান প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী আমি শুরুতে বলেছি। সো আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব একটু দেখতে হলে দেখো, তোমরা আমাদের চিত্রে কিছু টাকা নগদ অর্থের কিছু চিত্র দেখা যাচ্ছে, যেখানে নগদ অর্থের বিনিময় হচ্ছে, টাকা গণনা করা হচ্ছে, এই ধরনের একটি চিত্র দেখতে পাচ্ছ। তারপরের স্লাইডে দেখো, সেখানে একটি চেক কথা লেখা আছে, যে একটা চেকের চিত্র দেওয়া আছে। এই চেকের মাধ্যমে আমরা বুঝতে পারি এটি ব্যাংক সংক্রান্ত একটি লেনদেন। তারপর আমরা দেখতে পাচ্ছি একটি ব্যাংকের চিত্র, যেখানে ব্যাংকের একটি কাউন্টারে গ্রাহকগণ দাঁড়িয়ে আছেন, তারা ব্যাংকের লেনদেন করার জন্য তারা অপেক্ষা করছেন, এবং একটি ব্যাংকের চিত্র আমরা দেখতে পাচ্ছি। তার পরবর্তী চিত্রে আমরা কিছু এটিএম কার্ড দেখতে পাচ্ছি, যে এটিএম কার্ডগুলোর ভিতরে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ভিসা কার্ড, বিভিন্ন রকমের কার্ড দেখা যাচ্ছে। সো এখানেও নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেনের একটি চিত্র দেখা যাচ্ছে। তারপরে দেখো, এখানে আমাদের বর্তমানে রিমোট ক্যাশ পেমেন্ট, ক্যাশ রিসিভ, অর্থাৎ দূরবর্তী জায়গা থেকে ইনস্ট্যান্ট নগদ প্রাপ্তি এবং প্রদানের একটি চিত্র দেখা যাচ্ছে। অর্থাৎ নগদ প্রাপ্তি এবং নগদ গ্রহণ প্রদান আমরা করে থাকি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম বিকাশ, তারপরে রকেশ, ইউক্যাশ এবং নগদ, এই ধরনের অনেকগুলো মাধ্যম ব্যবহার করে আমরা নগদ টাকা আদান প্রদান করে থাকি। এই চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, এই চিত্রগুলো থেকে আমরা কি বুঝতে পারলাম? আজকে এখানে নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেনের বিষয় এসেছে বিদায় আমরা মোটামুটি তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো আমরা আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের পাঠ পরিচিতিটা কি, সেটা হচ্ছে আমরা হিসাবের বইসমূহ আজকে পঞ্চম পর্ব আমরা আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? তাহলে দেখো, আমরা আজকে আলোচনা করব নগদান বই নিয়ে। এখানে পঞ্চম পর্ব এবং আরো 2টি পর্ব থাকবে। তো নগদান বই নিয়ে আমাদের মোট 3টি পর্ব থাকবে। নগদান বইয়ের ভিতরে প্রথম পর্বে আমরা, এখন যে পঞ্চম পর্ব, এই পর্বে আমরা আলোচনা করব 2 গড় নগদান বই নিয়ে। তারপরের পর্ব অর্থাৎ ষষ্ঠ পর্ব নগদান বইয়ের দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব 3 গড় নগদান বই নিয়ে। সর্বশেষ সপ্তম পর্বের মাধ্যমে আমাদের হিসাবের বইসমূহ এই অধ্যায়টি শেষ হবে ইনশাল্লাহ। সেই পর্বে আমরা খুচরা নগদান বই নিয়ে বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে বিষয়গুলো তোমাদের জন্য শিখন ফল হিসেবে রেখেছি, অর্থাৎ তোমরা যে বিষয়গুলো পারদর্শিতা অর্জন করবা, শিখতে পারবা ইনশাল্লাহ আজকের এই ক্লাস থেকে, সেই বিষয়টা হচ্ছে প্রথমে নগদান বইয়ের সংজ্ঞা বলতে পারবে, নগদান বইয়ের শ্রেণী বিভাগ বলতে পারবে, নগদান বইয়ের ছক সমূহ অঙ্কন করতে পারবে, সর্বশেষ 2 গড় নগদান বই প্রস্তুত করবে। সো শিক্ষার্থীবৃন্দ, আমরা বেশি সময় ব্যয় না করে আমরা একে একে আমাদের শিখন বলগুলো অর্জন করব। তোমরা সবাই খুবই মনোযোগের সাথে আমার আজকের এই ক্লাসে তোমরা অ্যাটেন্ড করো। আশা করি তোমরা সেই
পারদর্শিতা অর্জন করতে পারবে। প্রথমে আসো নকদান বইয়ের সংজ্ঞা। তোমরা খুব সহজেই বুঝতে পারো নকদান বইয়ে কথাটার ভিতরেই সংজ্ঞা লুকায়িত আছে। নকদান মানে নগদ, নকদান মানে নগদ, সকল প্রকার নগদ লেনদেন, সকল প্রকার নগদ লেনদেন যেই বইতে হিসাবভুক্ত করা হয় তাকে নকদান বই বলে। তাহলে দেখো যেই বইতে সকল প্রকার নগদ লেনদেন হিসাবভুক্ত করা হয় তাকে নকদান বই বলা হয়। দেখো আধুনিক ব্যবসা বাণিজ্যের জগতে কিন্তু নগদ লেনদেনের পাশাপাশি ব্যাংক সংগত লেনদেনও কিন্তু একাকার। অর্থাৎ আধুনিক ব্যবসা বাণিজ্য জগতে নগদ লেনদেনের থেকে ব্যাংক সংগত লেনদেনও কিন্তু বেশি ঘটে। অর্থাৎ আগে এক সময় ব্যাংক সংগত লেনদেনটা একটু কঠিন ছিল, চেক ব্যাংকে দেওয়া লাগতো, ব্যাংক চেকটা যাচাই বাছাই করে বিভিন্ন ডেস্ক থেকে ঘুরে তারপর টাকা আসছো, তুমি সংশ্লিষ্ট ব্রাঞ্চে যাওয়া লাগতো, বিভিন্ন ধরনের জটিলতা ছিল। কিন্তু আধুনিক অনলাইন ব্যাংকিং এর কারণে বর্তমানে অনলাইন ব্যাংকিং এবং ব্যাংকগুলো বিভিন্ন কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে খুব সহজে লেনদেন করে থাকে। অনলাইন ব্যাংকিং এর কারণে তুমি যে কোনো ব্রাঞ্চ থেকে চেক ড্র করতে পারো, যে কোনো ব্রাঞ্চে চেক জমা দিতে পারো। এই ধরনের সুযোগ সুবিধা থাকার কারণে খুব শর্ট টাইম ব্যাংক সংক্রান্ত লেনদেন হওয়ার কারণে বর্তমানে ব্যাংক সংক্রান্ত লেনদেনটা এবং নিরাপত্তাজনিত কারণে খুবই জনপ্রিয়তা লাভ করেছে। সো এখানে নগদের পাশাপাশি ব্যাংকেও আমরা এক জায়গায় দাঁড় করাতে হবে। অর্থাৎ নগদ এবং শুধু নগদ বলতে আমরা শুধু নগদ বুঝাবো না, নগদ বলতে আমরা ব্যাংক সংগত লেনদেনও আমরা বুঝে নিতে হবে। সো যে বইতে সকল প্রকার নগদ লেনদেন হিসাবভুক্ত করা তাকে নকদান বই বলে। এই বইতে সকল প্রকার নগদ ও ব্যাংক সংক্রান্ত প্রাপ্তি ও প্রদান হিসাবভুক্ত করা হয়। তাহলে এই নকদান বইতে সকল প্রকার নগদ এবং ব্যাংক সংক্রান্ত প্রাপ্তি ও প্রদান হিসাবভুক্ত করা হয়। যেহেতু নগদের বই, নগদ প্রাপ্তি ও নগদ প্রদান, সেই দুইটিকে নকদান বই বলা হবে। তারপরে আমরা জানবো নকদান বইয়ের শ্রেণী বিভাগ। নকদান বই চারটি ভাগে ভাগ করা হয়েছে। দেখো এখানে নকদান বই চারটি ভাগে ভাগ করা হয়েছে। এক গড়া নকদান বই, দুই গড়া নকদান বই, তিন গড়া নকদান বই, খুচরা নকদান বই। আমরা এখানে সংক্ষেপে বলে বলবো। এক গড়া নকদান বই হচ্ছে যেখানে টাকার ঘর থাকবে কয়টা, যেখানে টাকার ঘর থাকবে একটা। এক গড়া নকদান বইতে টাকার ঘর থাকবে একটা করে দুইটা, মানে ডেবিট দিকে একটা ক্রেডিট দিকে একটা, দুইটা টাকার ঘর থাকবে একটা করে দুইটা। মোট ঘর থাকবে, মোট কলাম থাকবে 10টা, 5টা করে 10টা। আর দুই গড়া নকদান বইয়ে টাকার ঘর হবে দুটো করে 4টা, অর্থাৎ নগদ একটা, ব্যাংক সংক্রান্ত একটা। সো নগদ আর ব্যাংক সংক্রান্ত মিলিয়ে তাহলে এখানে টাকার ঘর হবে 4টি এবং মোট ঘর হবে 12টি। তিন গড়া নকদান বই যেখানে নগদ ব্যাংক এর পাশাপাশি বাট্টা সংক্রান্ত একটা ঘর হবে। তাহলে ডেবিট দিকে 3টি এবং ক্রেডিট দিকে 3টি, মোট 6টি ঘর হবে এবং সর্বমোট ঘর হবে 14টি। তাহলে এক গড়াতে সর্বমোট ঘর হবে 10টি, টাকার ঘর একটি করে 2টি। দুই গড়া নকদান বইয়ের সর্বমোট ঘর হবে 6টি করে 12টি, টাকার ঘর 2টি করে 4টি। তিন গড়া নকদান বইয়ে সর্বমোট ঘর হবে 14টি, টাকার ঘর 3টি করে 6টি। হ্যাঁ, বাড়তি একটি ঘর আসবে তিন গড়া নকদান বইয়ে বাট্টা সংক্রান্ত। আর খুচরা নকদান বই, যেহেতু খুচরা খরচের হিসাবভুক্ত করার জন্য খুচরা নকদান বই নিয়ে আমাদের আলাদা আলোচনা আছে, সেখানে আমরা বিস্তারিত বলবো। এই খুচরা নকদান বইয়ের ক্ষেত্রে ঘরের নিজস্ব কোনো কাঠামো দেওয়া নাই, সেখানে আমরা খরচের উপর ভিত্তি করে কোথাও ঘর 4টি হবে, কোথাও ঘর 5টি হবে, কোথাও ঘর 6টি হবে, অর্থাৎ টাকার ঘর কম বেশি হতে পারে। সো এইটা নিয়ে আমরা বিস্তারিত আমাদের খুচরা নকদান বই অংশে পর্বে আমরা আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার নকদান বইয়ের ছক সমূহ আমি তোমাদেরকে অলরেডি বলে ফেলেছি। নকদান বইয়ের ছক সমূহ কি কি থাকবে। প্রথমে আমরা আসবো এক গড়া নকদান বই। আমরা জানি নকদান বইয়ের দুটি দিক থাকে, ডেবিট দিক এবং ক্রেডিট দিক। ডেবিট দিকে তারিখ, প্রাপ্তি, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, পরিমাণ। তাহলে ডেবিট দিকে হচ্ছে 1 2 3 4 5, 5টি ঘর। ক্রেডিট দিকেও 5টি ঘর, তারিখ, প্রদান, বাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, পরিমাণ। এখানে দেখো প্রাপ্তির দিকে আমরা রসিদ নং লিখেছি আর প্রদানের দিকে আমরা বাউচার নং লিখেছি। এটা সব নকদানের ক্ষেত্রে প্রাপ্তির দিকে আমরা রসিদ নং, প্রদানের দিকে বাউচার লিখবো। কারণ আমরা যখন নগদ টাকা গ্রহণ করি, নগদ টাকা পেয়ে থাকি, রসিদের মাধ্যমে আমরা নগদ টাকা পেয়ে থাকি। আর যখন আমরা কোনো খরচ করি বা নগদ টাকা প্রদান করি, সেটার জন্য আমরা বাউচার সংরক্ষণ করতে হয়। সো প্রাপ্তির ক্ষেত্রে রসিদ নং, আমরা নগদ টাকা প্রাপ্তির জন্য রসিদ নং ব্যবহার করব, রসিদ ব্যবহার করব, এই জন্য রসিদ নং আসবে। আর প্রদানের জন্য আমরা যেহেতু বাউচার ব্যবহার করবো, সেহেতু এখানে বাউচার নাম্বার আসবে। শিক্ষার্থীবৃন্দ, তারপরে দেখো দুই গড়া নকদান বইয়ে একটি জাস্ট
সবকিছু আমার ঠিক আছে, তারিখ, প্রাপ্তি, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, আর সাথে জাস্ট একটা বিষয় বৃদ্ধি পেয়েছে, এটা হলো ব্যাংক টাকা। উভয় দিকে নগদ টাকার পাশাপাশি ব্যাংক টাকা, আর বাকি সব একই। 2 গড় একদম বই, 3 গড় একদম বইও প্রায় একই ধরনের থাকবে, জাস্ট ওখানে আরো একটি বিষয় বাড়বে 3 গড় একদম বইয়ের ছকে, সেখানে বাট্টা। দেখো এখানে সকল প্রকার নগদ প্রাপ্তি ডেবিট ডে, কিন্তু বাট্টার ক্ষেত্রে ডেবিট দিকে হচ্ছে প্রদত্ত বাট্টা। কেন? আমরা সকল প্রকার নগদ প্রাপ্তি ডেবিট দিকে, নগদ টাকা পাওয়ার সময় যে ছাড় দিতে হয় এটিকে আমরা ডেবিট দিকে লিখি। যেহেতু সকল প্রকার প্রাপ্তি ডেবিট দিকে, সেহেতু ওই পাওয়ার সময় যে ছাড় ওইটা ডেবিট দিকে লিখবো। আর প্রদান করার ক্ষেত্রে সকল প্রকার নগদ প্রদান ক্রেডিট দিকে লিখবো, আর বাট্টার ক্ষেত্রে প্রাপ্ত বাট্টাটা আমরা এই ক্রেডিট দিকে লিখবো। সো এখানেও গড়ের কোনো পরিবর্তন নাই। দেখো ডেবিট দিকে তারিখ, প্রাপ্তি, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, প্রদত্ত বাট্টা, নগদ টাকা, ব্যাংক জমা। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 7টি করে, আর উপদিকে 14টি। তারিখ, প্রদান, বাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, প্রাপ্ত বাট্টা, নগদ টাকা, ব্যাংক টাকা। সো আমরা 3 গড় একদম বইয়ের কলাম সম্পর্কে বা ছক সম্পর্কে ধারণা অর্জন করলাম। আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ। আমরা এরপরে সরাসরি অঙ্কে চলে যাব। আমরা এখানে একটি প্রশ্ন রেখেছি, যেটি তোমাদের ঢাকা বোর্ড 2018 সালে এসেছে। তো তোমরা নিশ্চয়ই ক্লাস করার সময় বই নিয়ে বসেছ এবং বই থেকে খুব দ্রুত তোমাদের ঢাকা বোর্ড 2018 সালের প্রশ্নটি নিয়ে নাও, তাহলে তোমাদের জন্য অঙ্ক করতে সুবিধা হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখো নিম্নলিখিত লেনদেনগুলো 2017 সালের এপ্রিল মাসে সাবিনা এন্ড সন্সের ব্যবসা থেকে নেওয়া হয়েছে। নিম্নলিখিত লেনদেনগুলো 2017 সালের সাবিনা এন্ড সন্সের ব্যবসা থেকে নেওয়া হয়েছে। দেখো এই এপ্রিল 2017 এপ্রিল 1 প্রারম্ভিক নগদ তহবিল ও ব্যাংক জমার উদ্দেশ্য যথাক্রমে 20,000 টাকা এবং 80,000 টাকা। প্রারম্ভিক নগদ তহবিল ও ব্যাংক জমার উদ্দেশ্য যথাক্রমে 20,000 টাকা ও 80,000 টাকা। এপ্রিল 5 নগদে পণ্য ক্রয় 4,000 টাকা, নগদে পণ্য বিক্রয় 12,000 টাকা। নগদে পণ্য ক্রয় 4,000 টাকা, নগদে পণ্য বিক্রয় 12,000 টাকা। তারপর দেখো এপ্রিল 7 আসবাবপত্র ক্রয় করা হয়েছে 20,000 টাকা, এর মূল্য বাবদ নগদে 10,000 টাকা এবং অবশিষ্ট 10,000 টাকা চেকের মাধ্যমে পরিশোধ করা হলো। দেখো এখানে আসবাবপত্র ক্রয় করা হয়েছে 20,000 টাকা, আসবাবপত্র ক্রয় করা হয়েছে 20,000 টাকা, এর মূল্য বাবদ নগদে 10,000 টাকা এবং অবশিষ্ট টাকা চেকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। তারপরে দেখো এপ্রিল 8 ধারে বিক্রয় 5,000 টাকা, আবার বলতেছি ধারে বিক্রয় 5,000 টাকা। এপ্রিল 10 বেতন 8,800 টাকা নগদে এবং বীমা সালামি 2,400 টাকা চেকে পরিশোধ করা হলো। এপ্রিল 10 বেতন 8,800 টাকা নগদে এবং বীমা সালামি 2,400 টাকা চেকে পরিশোধ করা হলো। এপ্রিল 13 মকলেস ট্রেডার্সের নিকট থেকে 16,000 টাকা নগদে পাওয়া গেল। মকলেস ট্রেডার্সের নিকট থেকে 16,000 টাকা নগদে পাওয়া গেল। এপ্রিল 15 ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 12,000 টাকা। এপ্রিল 15 ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 12,000 টাকা। এপ্রিল 18 পুরাতন আসবাবপত্র বিক্রয় করে 6,000 টাকা পাওয়া গেল। এপ্রিল 18 পুরাতন আসবাবপত্র বিক্রয় করে 6,000 টাকা পাওয়া গেল। তারপরে দেখো এপ্রিল 21 ব্যাংকে 4,800 টাকা জমা দেওয়া হলো, ব্যাংকে 4,800 টাকা জমা দেওয়া হলো। তারপর দেখো এপ্রিল 24 জীবন বীমা প্রিমিয়াম প্রদান 9,000 টাকা, জীবন বীমা প্রিমিয়াম প্রদান 9,000 টাকা। এপ্রিল 24 জীবন বীমা প্রিমিয়াম প্রদান 9,000 টাকা। এরপর দেখো এপ্রিল 25 নিফা এন্ড সন্সের নিকট থেকে 2,800 টাকা চেক প্রাপ্ত হয়, একখানা চেক প্রাপ্ত হয়, তখনই ব্যাংকে জমা দেওয়া হলো। দেখো নিফা এন্ড সন্সের নিকট থেকে 2,800 টাকার একখানা চেক প্রাপ্ত হয়, তখনই ব্যাংকে জমা দেওয়া হলো। 28 তারিখ এপ্রিল 28 অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে 3,200 টাকা উত্তোলন, অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে 3,200 টাকা উত্তোলন। 30 তারিখ ব্যাংক উদ্বৃত্তের টাকা নগদ উত্তোলন করা হলো, অর্থাৎ মাসের শেষে ব্যাংক উদ্বৃত্তের যে পরিমাণ টাকা থাকবে কমপ্লিট সেই টাকাটা নগদ উত্তোলন করা হলো। সো এই প্রশ্নটি মোটামুটি এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই প্রশ্নে এসেছে এবং এই ধরনের কমন বিষয়গুলো পরীক্ষায় থাকে। সো তোমরা নকদান বইটি খুব কৌশলের সাথে অনুসরণ করো এবং ক্লাসটি শেষ পর্যন্ত ভালোভাবে দেখো। আশা করি তোমরা এই বিষয়টি
পারদর্শিতা অর্জন করতে পারবে। আমরা করণীয় হিসেবে রেখেছি আমাদের ইউনিভার্সিটি অর্থাৎ বোর্ড কোশ্চেনে ওইভাবে লেখা আছে, বোর্ড কোশ্চেনে যেভাবে দেওয়া আছে আমরা ওইভাবে সবকিছু লিখেছি। ব্যাংক থেকে মোট উত্তোলনের পরিমাণ কত হবে 30 এপ্রিল তারিখ দেখানোর পর, অর্থাৎ 30 এপ্রিলে যে উদ্ধৃত টাকা উত্তোলন করছে ওই টাকাটা হিসাবে আনা দরকার নাই, এটি ছাড়া আমরা বাকি মোট উত্তোলনের পরিমাণ বের করব। একখানা দুগার মাধ্যমে বই তৈরি করো আর বিক্রয় হিসাব উত্তোলন হিসাব তৈরি করো। দেখো শিক্ষার্থী বন্ধু, আমরা খতিয়ান করানোর সময় তোমাদেরকে বলেছিলাম যে আমাদের পরীক্ষা সরাসরি খতিয়ান আসার সম্ভাবনা কম, কিন্তু অন্য অঙ্কে সৃজনশীলের অন্য অঙ্কে অনেক সময় খতিয়ান দেওয়া থাকে। এখানে বিক্রয় হিসাব এবং উত্তোলন হিসাব করার জন্য বলা হয়েছে। আমরা জানি যদি ওই ধরনের হিসাব করার জন্য বলি বিক্রয় হিসাব, ক্রয় হিসাব, নগদান হিসাব, উত্তোলন হিসাব, বুঝে নিতে হবে হিসাব মানে হচ্ছে খতিয়ান এবং আমাদেরকে খতিয়ান করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো আমরা এই সরাসরি অঙ্কের সমাধানে চলে যাব। ব্যাংক থেকে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয়। আমাদের এখানে প্রথমে দেখো এপ্রিল 15 তারিখে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন দেওয়া আছে 12,000 টাকা। মানে আমরা ব্যাংক থেকে মোট উত্তোলন মানে ব্যাংক থেকে কমপ্লিটলি কি পরিমাণ টাকা উত্তোলন হচ্ছে এটি আমরা লিখবো। যেহেতু 2017 সালে এপ্রিল 15 তারিখে লেখা আছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 12,000 টাকা, আর এপ্রিল 28 তারিখে লেখা আছে অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 3,200 টাকা। তাহলে সর্বমোট 15,200 টাকা হচ্ছে আমার ব্যাংক থেকে মোট উত্তোলনের পরিমাণ। শিক্ষার্থীবৃন্দ, এরপরে সাবিনা এন্ড সন্সের দুগর নকদান বই আমরা প্রস্তুত করব। দেখো দুগর নকদান বই, এখানে সম্পূর্ণ দুগর নকদান বই আমি উল্লেখ করেছি। আমরা একটা একটা তারিখ পড়বো, যেহেতু এখানে আমাদেরকে এট এ টাইম প্রশ্ন এবং বিষয়টি একসাথে সামনে রাখা অনেকটা কঠিন। সো আমরা তোমরা একটু প্রথমে একটু দেখে নাও এই বিষয়টা কিভাবে লেখা আছে, একটু নকদান বইয়ের দিকে একটু মনোযোগের সাথে খেয়াল করো। দেখো আমি প্রশ্নগুলো পড়ে তোমাদেরকে সলিউশন দিচ্ছি। এখানে যেহেতু তোমাদের সামনে বই থাকারই কথা, আমরা প্রথমে এপ্রিল 1 তারিখে লেখা হয়েছে প্রারম্ভিক নগদ তহবিল ব্যাংক জমার উদ্দেশ্যে যথাক্রমে 20,000 টাকা ও 80,000 টাকা। তাহলে প্রারম্ভিক নগদ তহবিল এবং ব্যাংক জমার উদ্দেশ্যে প্রারম্ভিক নগদ তহবিল এটিও নগদ টাকা সম্পদ, আর ব্যাংক জমার উদ্দেশ্যে এটিও নগদ টাকা সম্পদ, দুইটি আমার ডেবিট দিকে আসবে। অর্থাৎ ডেবিট দিকে ব্যালেন্স বিডি দিয়ে শুরু করবো। যে পরিমাণ টাকা আমার ছিল মাসের শুরুতে ওই পরিমাণ টাকা, যেহেতু দুইটাই আমার ডেবিট জের, ব্যাংক জমা ডেবিট জের, নগদ তহবিল ডেবিট জের, সেহেতু দুইটাই আমি ডেবিট দিকে লিখবো। আর যদি কোনো কারণে ব্যাংক জমা অতিরিক্ত থাকতো অথবা ব্যাংক জমার ক্রেডিট বিতে থাকতো তাহলে আমরা সেটি ক্রেডিট দিকে লিখতাম। স্বাভাবিকত নগদেরটা সবসময় ডেবিট দিকে হবে, নর্মালি নগদেরটা কখনো ক্রেডিট হয় না, নগদান বই ক্যাশ বুক কখনো ক্রেডিট জের হয় না, কিন্তু ব্যাংকের দিকটা ডেবিট জের এবং ক্রেডিট জের হতে পারে। আমাদের এখানে ব্যাংক জমার উদ্বৃত্ত বলার কারণে আমরা এটিকে ডেবিট দিকে লিখেছি। এরপরে দেখো 5 তারিখে দেখো নগদে পণ্য ক্রয় 4,000 টাকা। দেখো নগদে পণ্য ক্রয় এপ্রিল 5 তারিখে নগদে পণ্য ক্রয় করার কারণে নগদ টাকা কমে। খুব সহজ বিষয়, এখানে একদম সহজ বিষয়। নগদান বইয়ের ডেবিট দিকে সকল প্রকার নগদ প্রাপ্তি, ডেবিট দিকে সকল প্রকার নগদ প্রাপ্তি এবং ব্যাংক জমা বৃদ্ধি, নগদ টাকা এবং ব্যাংক জমা বৃদ্ধি পেলে ডেবিট দিকে, নগদ টাকা এবং ব্যাংক জমা হ্রাস পেলে ক্রেডিট দিকে। আমি আবারও বলতেছি, নগদ টাকা এবং ব্যাংক জমা বৃদ্ধি পেলে ডেবিট দিকে, আর নগদ টাকা এবং ব্যাংক জমা হ্রাস পেলে ক্রেডিট দিকে। নগদ টাকা এবং ব্যাংক জমা বৃদ্ধি পেলে ডেবিট দিকে, নগদ টাকা এবং ব্যাংক জমা হ্রাস পেলে ক্রেডিট দিকে। সো আমরা 5 তারিখে এপ্রিল 5 তারিখে নগদে পণ্য ক্রয় করেছে 4,000 টাকা। নগদে যদি পণ্য ক্রয় করি নগদ টাকা কমে, সো ক্রেডিট দিকে ক্রয় হিসাব ক্রেডিট দিকে 4,000 টাকা লিখেছি। আর এপ্রিল 5 তারিখে দেখেন নগদে পণ্য বিক্রয়, তাহলে নগদে পণ্য বিক্রয় করেছি 12,000 টাকা। 1 তারিখে আমরা 12,000 টাকার পণ্য বিক্রয় করেছি, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে এই জন্য ডেবিট দিকে, নগদে করে আমরা টাকা লিখেছি 12,000 টাকা। এরপরে এপ্রিল 7 তারিখে আসবাবপত্র ক্রয় করা হয়েছে 20,000 টাকা, এর মূল্য বাবদ নগদে 10,000 টাকা এবং অবশিষ্ট 10,000 টাকা চেক মারফত প্রদান করা হলো। খেয়াল করো, আসবাবপত্র আমরা ক্রয় করেছি 20,000 টাকা, এর ভিতরে নগদে 10,000 টাকা আর চেকের মাধ্যমে 10,000 টাকা। তাহলে নগদে 10,000 টাকা কারণ নগদ টাকা কমে গেছে আর চেকে দেওয়ার কারণে ব্যাংক জমা হ্রাস পেয়েছে। সো দুইটি যেহেতু হ্রাস পেয়েছে দুইটি আমরা ক্রেডিট দিকে লিখবো। আসবাবপত্র হিসেবে ক্রেডিট দিকে নগদেরটা নগদের করে আর চেকেরটা ব্যাংকের করে।
8 তারিখের লেনদেনে লেখা আছে ধারে বিক্রয় 5,000 টাকা। আমরা জানি এখানে ধারে কোনো লেনদেন নগদ ছাড়া অন্য কোনো লেনদেন নগদান বইতে আসবে না। সো ধারে বিক্রয়টা আমরা এখানে পোস্টিং এ দেওয়ার কোনো সুযোগ বা প্রয়োজনীয়তা নেই। এরপর দেখো 10 তারিখ বেতন 8,800 টাকা নগদে এবং বিমা সালামি 2,500 টাকা চেকে প্রদান করা হলো। তাহলে যেহেতু প্রদান করলে বা হ্রাস পেলে ক্রেডিট দিকে হবে, তো এপ্রিল 10 তারিখে বেতন হিসাব নগদের করে 8,800 টাকা আর বিমা সালামি হিসাব ব্যাংকের করে 2,400 টাকা। যেহেতু নগদে প্রদান করছে নগদের করে 8,800 আর চেক প্রদান করার কারণে ব্যাংকে করে 2,400। এরপরে দেখো 13 তারিখ 13 তারিখে মকলা স্ট্যাটাসের নিকট থেকে 16,000 টাকা নগদে পাওয়া গেল। এখানে দেখো আমরা 13 তারিখে লিখেছি প্রাপ্য হিসাব। যেহেতু নগদ টাকা পাওয়া গেছে ডেবিট দিকে অবশ্যই টাকা নগদে করে আসবে, আর হিসাব লিখবো প্রাপ্য হিসাব। কারণ এখানে আমরা মকলা স্ট্যাটাস একজন ব্যক্তির কাছ থেকে আমরা কখন টাকা পাই, যখন ব্যক্তি আমার দেনাদার বা প্রাপ্য হিসাব। সো আমরা এখানে প্রাপ্য হিসাব লিখেছি, ব্র্যাকেটে মকলা স্ট্যাটাস লিখলে ভালো, না লিখলেও খুব একটা সমস্যা নাই। মকলা স্ট্যাটাসটাকে আমরা পেয়েছি এপ্রিল 13 প্রাপ্য হিসাব ডেবিট দিকে 16,000 টাকা। এরপর দেখো 15 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। এদের দেখো এপ্রিল 15 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করে ব্যাংক জমা হ্রাস পায়। ব্যাংক থেকে উত্তোলন করলেই ব্যাংক জমা কি হবে, হ্রাস পাবে। সো উত্তোলন হিসাব ক্রেডিট দিকে ব্যাংকে করে আমরা 12,000 টাকা লিখলাম। তারপরে দেখেন পুরাতন আসবাবপত্র বিক্রয় করে 6,000 টাকা পাওয়া গেল 18 তারিখ। 18 তারিখে বললো যে পুরাতন আসবাবপত্র বিক্রয় করে 6,000 টাকা পাওয়া গেল। তাহলে আমাদের যদি নগদ টাকা আমরা পাই, নগদ টাকা বাড়ে, তাহলে আসবাবপত্র বিক্রয় করে আমরা নগদ টাকা পেলাম, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। সো ডেবিট দিকে আমরা 6,000 টাকা লিখেছি আসবাবপত্র হিসাব, যেহেতু আসবাবপত্র বিক্রয় করা হয়েছে। আমরা এটি জানি কোনো স্থায়ী সম্পত্তি আমরা ক্রয় বিক্রয় করলে সেখানে কখনো ক্রয় বিক্রয় হিসাব আসবে না, সেখানে অবশ্যই যে সম্পত্তিটা আমরা ক্রয় বিক্রয় করব ওই সম্পত্তিটাই অন্তর্ভুক্ত হবে বা ওই সম্পত্তিটাই আসবে। এরপর দেখো 21 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেনদেন ব্যাংকে জমা দেওয়া হলো। শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী পর্বে কন্ট্রা এন্ট্রি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানেও একটু সংক্ষেপে আলোচনা করি যেহেতু এটি খুবই গুরুত্বপূর্ণ। কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা। কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা হচ্ছে ওই সব দাখিলা যেসব দাখিলা নগদান বইয়ের ডেবিট দিক এবং ক্রেডিট দিক উভয় দিকে অন্তর্ভুক্ত হয়। নগদান বইয়ের ডেবিট দিক ক্রেডিট দিক উভয় দিকে অন্তর্ভুক্ত এই ধরনের আরো কিছু লেনদেন থাকতে পারে, তবে দুটি কমন লেনদেন আছে যে দুটি নগদান বইয়ের ডেবিট দিক এবং ক্রেডিট দিকে উভয় দিকে অন্তর্ভুক্ত হবে এবং এই দুটি অবশ্যই কি হবে, কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা হবে। তাহলে আমরা দেখো দুটি লেনদেন, কোন দুটি লেনদেন একটু আমরা বুঝি। দেখো আমরা এখানে এই যে নগদান বই আমরা করি, নগদান বইটা কেন করি, নগদান বইটা মূলত নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন হিসাব রাখার জন্য করি। নগদের হিসাব, নগদের কমপ্লিট হিসাব প্রক্রিয়া এবং নগদের সংরক্ষণ আমাদের ব্যবসায় থাকে, আর ব্যাংকের হিসাব প্রক্রিয়া এবং অর্থের সংরক্ষণ ব্যাংকে থাকে। সো নগদটাও কিন্তু একান্তই আমাদের, আর ব্যাংকে যে টাকাটা আছে সেটাও একান্তই আমাদের। সো যেহেতু দুইটাই আমাদের, যখন নগদ থেকে সরাসরি ব্যাংকে টাকা যাবে, খেয়াল করো আমাদের টাকা কিন্তু বাইরে কোথাও যাচ্ছে না, আমার ক্যাশ থেকে ব্যাংকের দিকে টাকা যাচ্ছে, অর্থাৎ আমাদের ক্যাশে হ্রাস পাচ্ছে আর ব্যাংকের দিকে বৃদ্ধি পাচ্ছে। ক্যাশের দিকে হ্রাস পাচ্ছে, ব্যাংকের দিকে বৃদ্ধি পাচ্ছে যখন আমরা ব্যাংকে টাকা জমা দিই। আবার আমরা যখন ব্যাংক থেকে টাকা উত্তোলন করি তাহলে ব্যাংকে টাকা হ্রাস পাচ্ছে আর ক্যাশের দিকে টাকা, নগদের দিকে টাকা বৃদ্ধি পাচ্ছে। এই যে হ্রাস বৃদ্ধি, এটা কিন্তু একান্ত আমাদের নিজস্ব ভিতরে অভ্যন্তরীণ লেনদেন। আমার ব্যবসায় নগদ টাকা বাড়তেছে, ব্যাংকে জমা কমতেছে, আবার ব্যাংকে জমা বাড়তেছে, আমার নগদ টাকা কমতেছে। অর্থাৎ আমরা এখানে যেহেতু দুইটি বিষয় নিয়ে আলোচনা করব, যখন দুইটি বিষয়ের ভিতরে সরাসরি কোনো সংযোগ হবে, যখন এক্সচেঞ্জ হবে, তখনই শুধুমাত্র কি হবে, কন্ট্রা। আমি আবার বলতেছি, আমরা যেহেতু নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেনের হিসাব রাখি, যখন নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেনের ভিতরে পারস্পরিক এক্সচেঞ্জ হবে, পরিবর্তন হবে, তখনই শুধুমাত্র কন্ট্রা হবে। তাহলে কোন দুটি লেনদেন নিয়ে কন্ট্রা হবে, একটা হচ্ছে আমরা যখন ব্যাংকে জমা দিব, ক্যাশ থেকে যখন ব্যাংকে জমা দিব তখন কন্ট্রা হবে, আর ব্যাংক থেকে যখন আমরা অফিসের প্রয়োজনে উত্তোলন করে নিয়ে আসবো। ব্যাংক থেকে উত্তোলন আবার দুই প্রকার, মালিকের নিজের প্রয়োজনে উত্তোলন, মালিকের নিজের প্রয়োজনে উত্তোলন করে মালিক, সেটি আলাদা বিষয়। কিন্তু যদি ব্যবসায়ের প্রয়োজনে আমরা টাকা তুলে নিয়ে আসি, ব্যাংক থেকে উত্তোলন করি, তাহলে সেটির জন্য কন্ট্রা হবে। আমি আবার বলতেছি, দুটি লেনদেনের জন্য কন্ট্রা হবে, ব্যাংকে জমা দেওয়া হলো আর ব্যাংক থেকে
উত্তোলন করা হলো অথবা ব্যাংক থেকে অফিসের বাজারে উত্তোলন করা হলো। সো আমাদের এখানে দেখো এই কন্ট্রাক্টটা খুব সহজে তুমি কিভাবে করবে আমি কৌশল বলে দিচ্ছি। এপ্রিল 21 তারিখে বলা হয়েছে যে ব্যাংকে জমা দেওয়া হলো 4,800 টাকা। এখানে একদম সহজ আমি সিস্টেমটা বলি, অনেকে বিভিন্নভাবে করে, অনেকে জাবাদা করে, জাবাদাকে উল্টিয়ে করে, সেটিও করা যায়, সেটিও সহজ। একদম শর্ট ফরম্যাট, একদম সহজ বিষয়টা হচ্ছে যেহেতু ব্যাংকে জমা দিলে ব্যাংক জমা বাড়ে, যেহেতু ব্যাংকে জমা দিলে ব্যাংক জমা বাড়ে, তো সো তুমি ডেবিট দিকে ব্যাংকে করে, আমরা জানি ব্যাংক জমা বাড়লে ডেবিট দিকে ব্যাংকে করে লিখবো। তো যেহেতু ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, ডেবিট দিকে ব্যাংকে করে টাকা লিখবা, হিসাব লিখবা নগদান হিসাব। যেহেতু এটাকে কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা বলা হয়েছে, উল্টা দাখিলা, বিপরীত দাখিলা, অর্থাৎ লেখাটা উল্টা হবে। সো এখানে আমরা যেহেতু ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে টাকা লিখবো, ডেবিট দিকে ব্যাংকে করে হিসাব লিখবো নগদান হিসাব, ব্র্যাকেটে আমরা সি লিখবো। এই সি লেখাটা অনেক সময় অনেকে রশিদ নগের করে, অনেকে খতিয়ান পৃষ্ঠার করে অথবা বাউসার নগের করে লেখার জন্য বলে। তবে আমার যুক্তি হচ্ছে এটা যেহেতু বিবরণ, সি হচ্ছে কি লেনদেনের বিবরণ, এই লেনদেনটা কোনটা এন্ট্রি, বিবরণটা আমি লিখলাম, যেহেতু বিবরণ সেহেতু বিবরণ করে লেখা সবচেয়ে বেটার। সো আমরা এইদিকে আবার আসি, অর্থাৎ যেহেতু ব্যাংকে জমা দেওয়ার কারণে ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, টাকা বসবে ডেবিট দিকে ব্যাংকের করে, আর হিসাব আসবে নগদান হিসাব সি। আবার এইদিকে দেখো ব্যাংকে জমা দেওয়ার কারণে নগদ টাকা হ্রাস পেয়েছে, সো টাকা বসবে ক্রেডিট দিকে নগদের করে। যেহেতু ব্যাংকে জমা দিলে নগদ টাকা হ্রাস পায়, ক্রেডিট দিকে নগদ করে টাকা বসবে, আর হিসাব বসবে ব্যাংক হিসাব সি। দেখো টাকা বসছে নগদ করে, হিসাব আসছে কি ব্যাংক হিসাব সি, এই জন্য এটাকে উল্টা দাখিলা বলা হয়। ব্যাংক হিসাব সিটা কি, সেটা আমাদের বিবরণ। তারপর দেখো 24 তারিখ জীবন বীমা প্রিমিয়াম প্রদান। আমরা জানি জীবন বীমা প্রিমিয়াম প্রদান করলে, তারপরে মালিকের ব্যক্তিগত কোনো খরচ বহন করলে সেটি অবশ্যই কি হবে, উত্তোলন হবে। সেটি অবশ্যই কি হবে, উত্তোলন হবে। আয়কর প্রদান করলে সেটি উত্তোলন হয়। তো জীবন বীমা প্রিমিয়াম প্রদান করার কারণে উত্তোলন, যেহেতু এটা নগদ লেনদেন সেহেতু উত্তোলন হিসাব লিখে ক্রেডিট দিকে নগদ করে লিখবো 9,000 টাকা। তারপরে দেখো 25 তারিখ নিভা এন্ড সন্সের নিকট থেকে 2,800 টাকার একখানি চেক প্রাপ্ত হয়ে ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে আগস্টের 25 তারিখ কার কাছ থেকে পেলাম, নিভা এন্ড সন্স। নিভা এন্ড সন্স নিশ্চয় আমার প্রাপ্য হিসাব বা দেনাদার। সো প্রাপ্য হিসাবে ডেবিট দিকে আমরা এই ডেবিট দিকে প্রাপ্য হিসাব লিখবো, টাকা লিখবো ব্যাংকের করে, যেহেতু বলা হয়েছে চেক পেয়ে ব্যাংকে জমা দেবে, চেক পেয়ে ব্যাংকে জমা দিলে ব্যাংক জমা বাড়বে। আর একটা কথা তোমরা শুনে রাখো, শুধু চেক পেলেই এখন কিন্তু ব্যাংকের দিকে লেখা, আগে এক সময় ছিল চেক, শুধু চেক পেলে আমরা এটাকে নগদের সামিল করে নগদের দিকে ধরতাম, কিন্তু এখন আধুনিক ব্যাংকিং জগতে অনলাইন ব্যাংকিং থাকার কারণে এখন খুব সহজে টাকা পেয়ে গেলে, খুব সহজে তুমি ব্যাংকে জমা দিলে খুব সহজেই তোমার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। সো এখনকার যে কনসার্ন, ওই কনসার্ন অনুযায়ী যদি তুমি চেক পাও, এটি সাথে সাথে ব্যাংকের দিকে চলে যাবে। হ্যাঁ, সো আমরা এখানে প্রাপ্য হিসাব এই নিফাইন সংস্থা থেকে চেক পেয়ে ব্যাংকে জমা দিচ্ছি, সেহেতু প্রাপ্য হিসাব নিফাইন সংস্থা ব্র্যাকেটে লিখলে ভালো, লিখে আমরা টাকা লিখবো ব্যাংকে করে 2,800 টাকা। এরপর দেখো অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, এটিও কিন্তু কোনটা হবে, শুধু ব্যাংক থেকে উত্তোলন বললে বুঝে নিতে হবে এটা অফিসের প্রয়োজনে, আর অফিসের প্রয়োজনে যদি লেখা থাকে তাহলে এটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারি। সো শিক্ষার্থীবৃন্দ, এই যে আমরা অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করেছি, এই যে অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করার কারণে আমার নগদ টাকা, ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। তো আমরা নগদ টাকা যেহেতু বৃদ্ধি পেয়েছে, নগদের দিকে আমরা ডেবিট দিকে নগদ করে টাকা লিখবো, হিসাব লিখবো ব্যাংক হিসাব সি। আর আমরা ব্যাংক থেকে উত্তোলন করার কারণে আমার ব্যাংক জমার পরিমাণ হ্রাস পাবে, সো আমরা ক্রেডিট দিকে ব্যাংকে করে টাকা লিখবো 3,200, ক্রেডিট দিকে ব্যাংকে করে টাকা লিখবো 3,200। আর এপ্রিল 28 তারিখে ক্রেডিট দিকে ব্যাংকে করে টাকা লিখবো 3,200, আর হিসাব লিখবো নগদান হিসাব সি। সো এটি কন্ট্রা এন্ট্রি এবং আমরা বিবরণ লিখলাম নগদান হিসাব সি। তারপরে আরো একটি গুরুত্বপূর্ণ কমন লেনদেন সর্বশেষ 30 তারিখে বলা হয়েছে যে ব্যাংক উদ্বৃত্তের টাকা নগদে উত্তোলন করা হলো। শিক্ষার্থীবৃন্দ, মনোযোগের সাথে তোমরা খেয়াল করো, দেখো ব্যাংক উদ্বৃত্তের টাকা নগদে উত্তোলন করা হলো, অর্থাৎ আমার কাছে এই মাস শেষে এপ্রিল মাসের 30 তারিখে আমরা দেখব আমার ব্যাংক উদ্বৃত্ত কত টাকা আছে, এবং যেই পরিমাণ টাকা আছে পুরোটাই আমি উত্তোলন করে ফেলবো, নগদে উত্তোলন করে ফেলবো। তো দেখো এই যে আমরা আগে কি করব, যেহেতু ব্যাংক উদ্বৃত্ত নিয়ে আমাদের কাজ, সেটা আমরা ব্যাংকের দিক উভয় দিকে আগে যোগ করব। যেহেতু ডেবিট দিকে টাকা বেশি আছে, সো ডেবিট দিকে আমরা 80,000, 4,800 এবং 2,800 টাকা যোগ করলে 87,600 টাকা আমরা উভয় দিকে লিখবো, অর্থাৎ ডেবিট দিক এবং ক্রেডিট দিক উভয় দিকে লিখবো। লেখার পরে ডেবিট দিক থেকে ক্রেডিট দিকের গুলা বাদ দেওয়ার পরে
তাহলে আমার যে জের আসবে, ব্যালেন্স আসবে 60,000 টাকা। স্বাভাবিকত ডেবিট দিক এবং ক্রেডিট দিক উভয় দিকের পার্থক্য থেকে আমরা ব্যাংক জমার পরিমাণ নির্ণয় করি। সো ডেবিট দিক এবং ক্রেডিট দিক উভয় দিকের পার্থক্য থেকে আমরা পাই যে আমার ব্যাংক জমার পরিমাণ কত টাকা, 60,000 টাকা। এবং ওই 60,000 টাকা পুরোটাই আমি এখন উত্তোলন করে ফেলবো। সো ব্যাংক থেকে যদি আমি উত্তোলন করি, এটিও কিন্তু কন্ট্রা হবে। আমরা জানি আমরা যখন ব্যাংক থেকে উত্তোলন করবো, তাহলে আমার এখানে 60,000 টাকা ব্যাংক থেকে উত্তোলনের জন্য আমাকে কন্ট্রা দিতে হবে। তা আমরা যখন ব্যাংক থেকে উত্তোলন করি, ব্যবসায় টাকা নিয়ে আসি, আমার নগদ টাকা বাড়ে, নগদ টাকা বাড়ে। সো ডেবিট দিকে নগদ করে টাকা লিখবো, হিসাব লিখবো ব্যাংক হিসাব সি, যেহেতু কোনটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। আবার যেহেতু ব্যাংক থেকে উত্তোলন করার কারণে ব্যাংক জমা হ্রাস পাবে, ক্রেডিট দিকে ব্যাংকে করে টাকা লিখবো, হিসাব লিখবো নগদান হিসাব সি। দেখো তাহলে মোটামুটি আমাদের কাজ এখানে শেষ। এবার আমরা এই ব্যাংকের দিক, যেহেতু ব্যাংকের দিকে আমরা 60,000 টাকা পুরোটাই উত্তোলন করে ফেলেছি, সেহেতু সেখানে ব্যালেন্স থাকার প্রশ্নই নেই, সেখানে উভয় দিক মিলে যাবে যোগফল। এবার আমরা নগদের দিকে করব। নগদের দিকে প্রথমে ডেবিট দিকে, নগদের দিকে সব সময় ডেবিট দিকে বেশি থাকে, তো প্রথমে ডেবিট দিকে যোগফল লিখবো, যোগফলটা উভয় দিকে আমরা লিখে নিব। লেখার পরে যে পার্থক্যটা ডেবিট দিক এবং ক্রেডিট দিকের ভিতরে পার্থক্য যেটা, অর্থাৎ ডেবিট দিকের টাকা এবং ক্রেডিট দিকের টাকার ভিতরে যে পার্থক্য, তুমি এই ক্রেডিট দিকে যে টাকাগুলো এসেছে 4,000 টাকা থেকে শুরু করে একদম 9,000 টাকা পর্যন্ত, এই সবগুলো টাকা যোগ করে 1,70,200 টাকা থেকে ওই টাকাটা বাদ দেওয়ার পরে আমার যে ব্যালেন্স থাকবে সেটি হচ্ছে 80,600 টাকা। সো 80,600 টাকা আমি লিখবো ব্যালেন্স সিডি। এখানে দেখো ব্যালেন্স বিডি এবং সিডি। ব্যালেন্স বিডি মানে ব্রড ডাউন, মানে উপর থেকে নিচে আনিত, মানে উপর থেকে নিচে আনিত। আর সিডি মানে ক্যারি ডাউন, মানে নিচে নিত, মানে আমার এখান থেকে নিচে নিত। সিডি মানে মনে রাখতে হবে, বিডি মানে শুরুর ব্যালেন্স, সিডি মানে শেষের ব্যালেন্স। বিডি মানে শুরুর ব্যালেন্স, সিডি মানে মাসের শেষের ব্যালেন্স। তো সো আমরা এখানে ব্যালেন্স সিডি লিখলাম 80,600 টাকা, যেহেতু শুধু নগদের দিকে আছে, নগদের দিকে লিখবো 80,600। পরের মাসে মে মাসের শুরুতে আমরা এখানে এসে, এটি এখানে ভুলক্রম আমি লিখে নেই, তোমরা মে মাসের 1 তারিখে এখানে এসে ব্যালেন্স বিডি লিখতে হবে। অর্থাৎ এই ক্লোজিং এর পরে, ক্লোজিং এর পরে নিচে জায়গাটা যেখানে জায়গা রাখতে হবে, নিচে জায়গায় তুমি মে মাসের 1 তারিখে মে 1 ব্যালেন্স, ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি। এই যেহেতু ব্যালেন্সটা শুধুমাত্র নগদের করে, তুমি নগদের করে টাকা এখানে লিখবে, এখানে লিখবে কত টাকা, 80,600 টাকা। সো আমাদের নগদান বই শেষ। আমরা পরে আমাদেরকে খতিয়ান করার জন্য বলেছে। খতিয়ান প্রথমত হচ্ছে বিক্রয় হিসাব করতে হবে। দেখো বিক্রয় হিসাব, যেহেতু আমাদের এখানে এপ্রিল 5 তারিখে লেখা আছে বিক্রয়, ক্রয় এবং বিক্রয় দুইটাই লেনদেন লেখা আছে, যেহেতু বিক্রয়ের সাথে সম্পৃক্ত। এপ্রিল 5 তারিখে যেহেতু আমার বিক্রয় লেখা আছে, বিক্রয় নগদে বিক্রয় লেখার কারণে আমরা মনে মনে জাবাদা করবো এখানে। তো এপ্রিল 5 তারিখে বিক্রয় করার কারণে আমার জাবাদা হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু আমরা খতিয়ান করতেছি বিক্রয় হিসাব, সেহেতু আমরা বিক্রয় হিসাবের বিপরীতটা এখানে লিখবো। বিক্রয় হিসাবের বিপরীত আছে নগদান হিসাব, আমরা জানি, আমরা বিপরীতটা লিখি, বিক্রয় হিসাব বিপরীত নগদান হিসাব লিখবো। আমরা মনে মনে যে জাবাদা করলাম সেখানে বিক্রয় হিসাব কোন দিকে, ক্রেডিট দিকে। সো আমরা টাকা লিখবো ক্রেডিট দিকে এবং ক্রেডিট জেড। তারপরে দেখো এপ্রিল 8 তারিখে যে লেনদেন বাকি দিয়ে বিক্রয় করা হয়েছে, 8 তারিখের লেনদেনটা বাকি হওয়ার কারণে এটা আমার এখানে নগদান বইতে আসে নাই, কিন্তু এখানে আসবে। যেহেতু 8 তারিখের লেনদেনটা বাকি দিয়ে বিক্রি করার কারণে আমার মনে মনে জাবাদা করতে হবে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, জাবাদা। যেহেতু বিক্রয় হিসাব ক্রেডিট দিকে, আমরা প্রাপ্য হিসাব বিপরীতটা লিখবো, টাকা লিখবো ক্রেডিট দিকে। এবং ক্রেডিট জেড, অর্থাৎ এখানে ক্রেডিট টাকা 12,000 টাকা আর ক্রেডিট জেড কত টাকা, 5,000 টাকা। তাই মানে সরি, আমরা আগে 12,000 টাকা লিখেছি ক্রেডিট, আর ক্রেডিট ক্রেডিট কি হবে, যোগ হবে 12,000 এবং 5,000 যোগ হয়ে আমার ক্রেডিট জেড হবে 17,000 টাকা। ক্রেডিটে ক্রেডিটে যোগ টাকা বসবে ক্রেডিট দিকে। আমরা খতিয়ানে বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তারপরে দেখো উত্তোলন হিসাব। আমাদের এখানে উত্তোলন হিসাব এপ্রিল 15 তারিখে বলা আছে। এপ্রিল 15 তারিখে আমাদের প্রশ্নে বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। তাহলে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে দেখো এখানে ব্যক্তিগত প্রয়োজনে যখন ব্যাংক থেকে উত্তোলন করবো, যাবে হবে ব্যাংক হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট। তো আমরা উত্তোলন হিসাবের বিপরীতটা এখানে ব্যাংক হিসাব আসবে। দুঃখিত, এখানে নগদান হিসাবের জায়গায় অবশ্যই কি লিখতে হবে, ব্যাংক হিসাব লিখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, উত্তোলন হিসাব যেহেতু যাবে যায় ডেবিট দিকে, সেহেতু টাকা লিখবো আমরা ডেবিট দিকে। এখানে লিখতে হবে কি, আমি আবার বলতেছি, এখানে এপ্রিল 15 তারিখে কি লিখতে হবে, ব্যাংক হিসাব। তাহলে আমরা যেহেতু উত্তোলন হিসাব ডেবিট দিকে আছে, ডেবিট টাকা ডেবিট সেট। তারপরে এপ্রিল 24 তারিখে
লেখা আছে জীবন বীমা প্রিমিয়াম প্রদান, জীবন বীমা প্রিমিয়াম প্রদান করলে এটিও উত্তোলন। তো এটি উত্তোলন হিসাব, ওখানে আমরা জাবেদা মনে মনে জাবেদা করবো উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সেহেতু আমরা এখানে উত্তোলন হিসাবের বিপরীতে আছে নগদান হিসাব, আমরা নগদান হিসাব লিখবো এবং ক্রেডিট দিকে লিখবো 9,000 টাকা। আর ওই আমার ক্রেডিটে যোগ হবে 12,000 আর 9,000 যোগ হওয়ার পরে 21,000 টাকা ক্রেডিট যার আসবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা মোটামুটি শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি, তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি। এখানে প্রশ্নটি আমি একটু সংক্ষেপে পড়বো, যেহেতু আমাদের ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি পড়তেছি, তোমরা খেয়াল করো। নিম্নলিখিত লেনদেনগুলো 2017 সালে এপ্রিল মাসে সাবিনা এন্ড সন্সের ব্যবসা থেকে নেওয়া হয়েছে। 2017 এপ্রিল 1 প্রারম্ভিক নগদ তহবিলে ব্যাংক জমার উদ্বৃত্ত 30,000 টাকা এবং 60,000 টাকা। এপ্রিল 5 নগদে পণ্য ক্রয় 14,000 টাকা এবং নগদে পণ্য বিক্রয় 22,000 টাকা। এপ্রিল 7 আসবাবপত্র ক্রয় করা হয়েছে 10,000 টাকা। এপ্রিল 10 বেতন 7,000 টাকা নগদে এবং বিমা সালামি 2,900 টাকা চেকে পরিশোধ করা হলো। এপ্রিল 15 ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 2,000 টাকা। এপ্রিল 21 ব্যাংকে জমা দেয়া হলো 4,000 টাকা। এপ্রিল 25 নিভা এন্ড সন্সের নিকট থেকে 8,800 টাকার একখানি চেক পেয়ে তখনই ব্যাংকে জমা দেওয়া হলো। এপ্রিল 29 অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে 2,000 টাকা উত্তোলন। করণীয় হচ্ছে একখানা দুঘরা নগদান বই প্রস্তুত করবে। শিক্ষার্থীবৃন্দ, আমি প্রশ্নটি আবার পড়তেছি। এপ্রিল 1 প্রারম্ভিক নগদ তহবিল ও ব্যাংক জমার উদ্বৃত্ত যথাক্রমে 30,000 টাকা এবং 60,000 টাকা। এপ্রিল 5 নগদে পণ্য ক্রয় 14,000 টাকা এবং নগদে পণ্য বিক্রয় 22,000 টাকা। এপ্রিল 7 আসবাবপত্র ক্রয় করা হয়েছে 10,000 টাকা। এপ্রিল 10 বেতন 7,000 টাকা নগদে এবং বিমা সালামি 2,900 টাকা চেকে পরিশোধ করা হলো। এপ্রিল 15 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 2,000 টাকা। এপ্রিল 21 ব্যাংকে জমা দেওয়া হলো 4,000 টাকা, ব্যাংকে 4,000 টাকা জমা দেওয়া হলো। এপ্রিল 25 নিভা এন্ড সন্সের কাছ থেকে 8,800 টাকার একখানি চেক পেয়ে তখনই ব্যাংকে জমা দেওয়া হলো। এপ্রিল 29 অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে 2,000 টাকা উত্তোলন করা হলো। সো বাড়ির কাজ তোমরা করতে ভুলবে না এবং বাড়ির কাজটি জানাতেও ভুলবে না। শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে দেখতে ক্লাসের শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। তোমরা সবাই আজকের এই করোনা মহামারীর কঠিন সময়ে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সেই দোয়া তোমাদের জন্য করি, তোমরা আমার জন্য দোয়া করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাসের কার্যক্রম সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।